বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান যে ভারতকে বেগ দিতে চাইবে এটা খুব স্বাভাবিক, কিন্তু একটা দেশের ভেতরে ঢুকে এই ধরনের কার্যকলাপ করা, সেই দেশটার তো সার্বভৌমত্ব বিকিয়ে যাওয়া। তাদেরকে রিসিভ করতে তারা নিশ্চয়ই খবর ছাড়া আসেননি, আগে থাকতে নিশ্চয়ই খবর ছিল যে তারা আসছেন। না, আমি বলি খবর তো এটা তো আসলে এটা তো আর উনি লুকিয়ে আসেন নাই। উনি তো বাংলাদেশের বর্তমান যে অবৈধ অ্যাডমিনিস্ট্রেশন আছে, অবৈধ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলাপ আলোচনা করেই তো উনি এসেছেন। এবং উনার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে এই যে ফাতার-2 এমএলআর সিস্টেম যাতে উনারা ইনস্টল করতে পারেন, এই বিষয়ে উনি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করার জন্য বাংলাদেশে এসেছেন। এটাই আমাদের ইন্টারনালি আমরা ঠিক, কিন্তু তারপরে সেটা বাংলাদেশ আর্মি মেনে নিল কি করে? না, এটা তো আসলে বিষয়টা দেখেন, বাংলাদেশ আর্মিকে বা বাংলাদেশের যে বর্তমান অভিজ্ঞ সরকার আছে ওনাদেরকে বলা হয়েছে আপনাদের এখন যে এমএলআর সিস্টেম আছে বাংলাদেশে বর্তমানে, এটা TRG 230, এটা টার্কি থেকে আসা এবং এটা মাত্র 70 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে। তো বাংলাদেশকে বলা হয়েছে তোমাদেরকে আমরা 400 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারি এমএলআর সিস্টেম দিচ্ছে ফাতার-2, যেটা 2023 সালের ডিসেম্বর মাসে পাকিস্তান টেস্ট করেছে সাকসেসফুলি। তো বাংলাদেশকে বলা হয়েছে তোমাদেরকে আমরা এটা ফ্রি দিব, আমরা এটা আমরা ইনস্টল করে দিব এবং এটার জন্য তোমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো স্বাভাবিকভাবে বাংলাদেশ ভাবছে যে এটা যদি ফ্রি পাবো আমরা, তো নিতে অসুবিধা কি? বিষয়টা এরকম। যদিও বাংলাদেশও এভাবে ভাবছে যে আমরা ফ্রি নিচ্ছি, কিন্তু টেকনিক্যালি পাকিস্তান কিন্তু তাদের একটা এমএলআর সিস্টেম বাংলাদেশে ইনস্টল করে দিচ্ছে, যাতে যে কোনো মুহূর্তে তারা ভারতের বিরুদ্ধে এটা ইউজ করতে পারে। মূলত এই উদ্দেশ্যে কিন্তু ISI প্রদানের বাংলাদেশে আসে। এবং আপনি জানলে অবাক হবেন যে 53 বছরের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম কোন ISI প্রধান বাংলাদেশে আসলেন। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে কোন ISI প্রধান বাংলাদেশে আসবে। তো এই বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে এটার ভিতরে। কিন্তু যখন মোহাম্মদ ইউনূস নেই দেশে, তখন সময়টাকে কেন বেছে নেওয়া হলো ISI এর তরফ থেকে? এর পেছনেও কোনো কারণ রয়েছে কি? এই যে বললাম, বর্তমান যে QMG আছে সে জামাতি ঘরানার এবং সে কট্টরপন্থী জামাত। তো এই QMG ডেফিনেটলি হয়তো এই সময়টা বেছে নিয়েছে যখন ইউনূস থাকবে না। যদি ইউনূস থাকা না থাকার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কারণ উনি তো আসছেন এটা অ্যাসেসমেন্ট করতে, বাংলাদেশের ক্যাপাবিলিটি অ্যাসেস করতে। তো বাংলাদেশের ক্যাপাবিলিটি অ্যাসেস করতে গিয়ে উনি আসলে ইউনূসের তেমন দরকার নাই, উনার কাজ তো আসলে সেনাবাহিনীর লোকদের সাথে। তো উনি আসছেন, বসছেন এবং উনি অ্যাসেসমেন্ট করে গিয়েছেন। পরবর্তীতে আমরা আরো খবর পাবো যে আসলে কি হচ্ছে ইন্টারনালি, যে এটা কতটুকু প্রগ্রেস হচ্ছে না হচ্ছে, এটা আমরা খবর অবশ্যই পাবো এবং আপনাদের মাধ্যমে অবশ্যই আমরা জানাবো। তো এই বিষয়টা কিন্তু খুবই একটা স্পর্শকাতর বিষয়। আপনি দেখেন যে এই ফাতার-2 যদি বাংলাদেশে ইনস্টল হয়, বাংলাদেশের 400 কিলোমিটার দূরত্বে কিন্তু ভারতের যে মোটামুটি বেশ কিছু জায়গায় কিন্তু হিট করতে সক্ষম এই ফাতার-2। 400 কিলোমিটার কিন্তু বেশ বড় ডিস্টেন্স। এটা যদি আগরতলা সীমান্তে বসানো হয় অথবা আপনার আমাদের উত্তরবঙ্গ বা আপনাদের সাউথে যদি বসানো হয়, তাহলে আপনি বুঝতেই পারছেন যে এটা কি পরিমাণ ক্ষতি করতে পারে ভারতকে। তো এই বিষয়টা বাংলাদেশে বর্তমান অভিজ্ঞ সরকার এটা তারা ভাবছে যে আমরা ফ্রি পাচ্ছি, নিতে তো অসুবিধা নাই। আর পাকিস্তান ভাবছে যে দিয়ে দিই আমরা এই সুযোগে যদি আমরা এটা বাংলাদেশে ইনস্টল করতে পারি একটা MLRS, যেটা ভারতের যে কোনো জায়গায় এই আঘাত করতে সক্ষম। স্বাভাবিকভাবেই ভারত এটা নিয়ে একটা চিন্তায় থাকবে যে কিভাবে এই বিষয়টা হচ্ছে। যখন ভারত যখন জানবে যে বাংলাদেশের মধ্যে একটা এমএলআর সিস্টেম আছে যেটা 400 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে, স্বাভাবিকভাবেই ভারতের এটা মাথা ব্যথার কারণ। আর বর্তমানে বাংলাদেশের যা আছে এটা ম্যাক্সিমাম 70 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে, যেটা টার্কি থেকে আসা TRG 230 বলে এটাকে মডেলটার নাম। এবং এটা 2022 সালে এটা কেনা হয়েছিল। তো এই হলো অবস্থা। বিষয়টা অবশ্যই ভাবার বিষয়। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়, আমরা আরো কি আপডেট পাই। এতটুকু আমি এই মুহূর্তে বলতে পারি। আর আমার কাছে আপডেট এইটুকু আছে এই মুহূর্তে। মানে খুব অদ্ভুত একটা কথা যে পাকিস্তান থেকে ISI এর অফিসাররা তারা চলে আসছেন, ISI চিফ চলে আসছেন কি না বাংলাদেশে তারা ফাতার-2 তারা বসাবেন এবং একই সঙ্গে কি করবে না বাংলাদেশকে তারা ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে। দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখতে চলবো। এই যে ফাতার-2 কথা সুশান্ত দাদা বলছেন আমাদেরকে, এটা কোথায় বসানো হবে বাংলাদেশের এবং এর কার্যক্ষমতাই বা কত? আমি আপনাকে বলি, দেখেন বাংলাদেশের মেইন কয়েকটা বর্ডার এরিয়া যদি ধরেন ভারতের 7 সিস্টারকে যদি টার্গেট করা হয়, ইন দ্যাট কেস সিলেট কুড বি এ গুড অপশন। সিলেটে যদি ফাতার-2 ইনস্টল করা হয় তাহলে আপনি দেখেন আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা সবগুলা কিন্তু কাভার হবে সিলেট থেকে। আবার আপনি দেখেন চিটাগং যদি দেওয়া হয়, চিটাগং থেকে কিন্তু ইভেন
বার্মাকেও ধরা যায়। হ্যাঁ, আবার এদিকে যদি আমরা রাজশাহীতে দেই, রাজশাহী এবং আমরা যদি রাজশাহী, রংপুর, খুলনা, এই তিনটা জায়গায় যদি বসানো হয়, তাহলে আপনি দেখেন ওয়েস্ট বেঙ্গল পুরোটা কিন্তু, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, এগুলা বিহার, হ্যাঁ, পাটনা, এতটুকু কিন্তু জায়গা কাভার হয়। সো 400 কিলোমিটার ইজ এ বিগ ডিস্টেন্স। এটা রাজশাহী, রংপুর, খুলনাতে বসালে আপনি ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, পাটনা, বিহার সবগুলা কাভার হয়। আর সিলেটে বসালে তো আপনার 7 সিস্টেম পুরোটাই কাভার হচ্ছে। তো আমি জানি না, বা আমাদের কাছে এখনো একুরেট তথ্য নেই যে স্পটটা কোথায় হবে, কিন্তু যেহেতু আইএসএ প্রধান আসছে, ডেফিনেটলি উনি ওনার প্ল্যান করে এসেছিলেন এবং উনি দেখে গেলেন, এবং অবশ্যই এটা আমরা বাস্তবায়ন কিভাবে হচ্ছে আপনার নজর রাখবো এবং আপনাদেরকে জানাবো। তো আমি মনে করি সিলেট, চিটাগং দুইটা স্পট আছে ওইদিকে, আপনার আমাদের উত্তরবঙ্গ মানে রংপুরের দিকে, আবার ওইদিকে আমাদের রাজশাহী, খুলনা আছে। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইজিলি টার্গেট করা যাবে ফাদার 2 দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় বসালে। তো এই প্ল্যান নিয়েই পাকিস্তান এগুচ্ছে। পাকিস্তান বাংলাদেশকে বলেছে তোমাদেরকে আমরা এটা ফ্রি দিচ্ছি, তো তোমাদের তো কোনো কিছু করা যাবে না, আমরা এই সবটুকু করবো। তো মূল উদ্দেশ্য হলো ভারতকে একটা আতঙ্কের মধ্যে রাখা এবং ভারতের যে কোনো জায়গায় আগে। তাহলে একটা প্রশ্ন এখান থেকে খুব স্বাভাবিকভাবে উঠে আসছে যে কোথাও একটা কিছু ফ্যাক্টরি বানাতে গেলে তার জন্য তো মেটেরিয়ালস দরকার, সেইগুলোই কি তাহলে সেই জাহাজে করে এসেছিল? এই আলাপ আলোচনাটা কি অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল? জাহাজে করে কি তারই সামগ্রী এসেছিল বলে মনে করছেন? না, আমি মনে করি যে এটা এখনো তো প্ল্যানিং স্টেজে আছে। হ্যাঁ, যেহেতু প্ল্যানিং স্টেজে আছে, জাহাজে করে আমার মনে হয় না এগুলো এসেছিল। তবে অবশ্যই আরো আসবে জাহাজ, তো আসতেছেই। তো ভবিষ্যতে যখন প্ল্যানিং স্টেজে যে অ্যাসেসমেন্ট হলো, অ্যাসেসমেন্টের পরে অবশ্যই আইএসআই প্রধান তাদের সেনাবাহিনীর প্রধানের সাথে বসবেন এবং এটা একটা প্ল্যান উনি অবশ্যই করবেন যে কি হচ্ছে আসলে। পরবর্তীতে হয়তো বোঝা যাবে যে এটা কি হচ্ছে না হচ্ছে, কারণ এই মুহূর্তে জাস্ট একটা প্ল্যানিং স্টেজে আছে বিষয়টা, এটাই আমাদের কাছে খবর। তো জাহাজে করে এই মেটেরিয়াল গুলো আসছে বলে আমি মনে করি না, কারণ ফাদার 2 ইনস্টল করার জন্য যে সমস্ত মেটেরিয়াল দরকার, এটা আরো বিগ কনসাইনমেন্ট লাগবে হয়তো। তো এই বিষয়গুলোতে আমরা নজর রাখবো, দেখি আসছে। বাট আমি মনে করি না যে গত জাহাজের যে শিপমেন্ট গুলো আসছে এগুলোতে এই ফাদার 2 মেটেরিয়াল আসছে। বাট ভবিষ্যতে অবশ্যই আসবে, কারণ উনি যেতে এসে গেছেন, দেখে গেলেন এবং অ্যাসেসমেন্ট করলেন যে কি হবে বাংলাদেশে, কোথায় বসালে ভারতকে হিট করা যাবে। তো এটা আমরা জানবো ডেফিনেটলি। মানে এটা একেবারে পাকিস্তানের প্ল্যানিং, একেবারে ছক কষে পাকিস্তান এগিয়েছে। আমি খানিকক্ষণ আগে আপনার সঙ্গে এই কথা বলার আগে খানিকক্ষণ আগে আমরা দেখছিলাম যে পাকিস্তানের কাছে কি কি মিসাইল রয়েছে সেইগুলো একটু দেখার চেষ্টা করছিলাম, এবং লং রেঞ্জের মধ্যে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রা 2 এটা রয়েছে পাকিস্তানের কাছে।